আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে নয়ন ওয়ার্ল্ডের আরও একটি ভিডিওতে স্বাগতম। আজকে আমরা আছি শ্যামলী, যাচ্ছি মিরপুরের দিকে পড়ন্ত বিকেলে। তো আজকে কথা বলবো আমি আমার যে বাইকটা চালাই সেই বাইকটা সম্পর্কে আজকে আপনাদের সাথে কথা বলবো। তো আমি মূলত চালাচ্ছি রানারের রয়্যাল প্লাস 110 সিসি, যেটা 2022-এর যে মডেলটা সেটা। এটা আমি চালাচ্ছি 2023 সাল থেকে, 2022 সাল থেকে। তো অলমোস্ট 3 বছর আমার এই বাইকটা চলতেছে, 3 বছর রানিং। তো অনেকে মনে করে যে রানার কোম্পানির বাইকগুলি কিন্তু মূলত আসলে খারাপ, খুব একটা ভালো না। কিন্তু আমি ব্যক্তিগতভাবে রানারের বাইক রাইড করে কিন্তু স্যাটিসফাইড। বলতে পারেন যে রানারের তো আসলে বাইকগুলি অতটা ভালো হয় না, ফিটিংসটা ভালো হয় না, লক্কর ঝক্কর হয়ে যায়। হ্যাঁ, কিছু কমপ্লেন তো আমার নিজেরও আছে। বাইকের ফিটিংসে কিছু সমস্যা আছে, বাইকের আউটলুকে কিছু সমস্যা আছে, কিন্তু তারপরেও অ্যাজ এ লো বাজেট বাইক হিসাবে আমি বাইকটা নিয়েছিলাম। আর হ্যাঁ, সত্যি কথা, বাইকটা আমি কিস্তিতে নিয়েছিলাম। আসলে রানারের বাইক কিন্তু কিস্তি ছাড়া সচরাচর তেমন মানুষজন কেনে না, কিন্তু তারপরেও কিস্তিতে কেনার পরেও বাইকটি কিন্তু আমি আসলে রাইড করে খুবই স্বাচ্ছন্দ্য ফিল করি। আমি কেনার পর থেকে প্রথম 10-15 হাজার কিলো পর্যন্ত খুব ভালোই চলেছে বাইকটা, কারণ আমি ওয়েল মেনটেন করেছি বাইকটাকে। কিন্তু তার কিছুদিন পর থেকে বাইকের বিভিন্ন সমস্যা দেখা দিছে। তো এটা স্বাভাবিক, একটা মেশিন যেটা দীর্ঘদিন যাবৎ চলতেছে, সেটার কিছু পার্টস ক্ষয় হবেই। তো পার্টস ক্ষয় হইলে সেটা আবার ঠিকও করতে হবে। তো টুকটাক সার্ভিস করাইছি। তো আমি মূলত আনস্যাটিসফাইড ছিলাম যে রানারের সার্ভিস পয়েন্ট যেটা ছিল, আমি যেখান থেকে বাইকটা কিনি তাদের যে অথরাইজ সার্ভিস সেন্টার ছিল, সেই সার্ভিস সেন্টারের সার্ভিসটা নিয়ে আমি খুবই আনস্যাটিসফাইড ছিলাম। কারণ তাদের এখানে সার্ভিস করতে গেলে তারা এইটা ওইটা মানে বিভিন্ন ইস্যু দেখাইতো, যেগুলো আমার কাছে মনে হতো না যে এটা ভ্যালিড। মূলত মূল যে কাজটার জন্য আমি যেতাম সেই কাজটাই তারা ওইভাবে গ্রাহ্য দিয়ে করতো না, বাট তারা যে কাজটা ধরাই দিত যে ভাই এইটা লাগবে ওইটা লাগবে, ওইটা খুব তারা ইন্টারেস্ট দিয়ে করতো, কারণ ওইখানে তাদের কাছ থেকে আমার পার্টস নিতে হচ্ছে। এর জন্য তারা ওই কাজটা খুব মনোযোগ দিয়ে করতো। তো আমি ওইখান থেকে আমি ফুল সার্ভিসটা রানার বাইকের ওইখান থেকে নেই। আমি হয়তো বা 4টা না 5টা আমি সার্ভিস রানারের থেকে নিয়েছিলাম। তারপরে আর কোনো সার্ভিস আমি রানারের থেকে না নিয়ে আমি বাকি সার্ভিসগুলো বাইরে থেকে আমার পরিচিত দোকান, আমার আগের যে বাইক ছিল সে আগের বাইক থাকাকালীন যে দোকান থেকে মূলত আমি সার্ভিসটা করাতাম সেখান থেকে সার্ভিস করাইছি। তো ভালোই সার্ভিস ওরা করে। তো বাইকটা যখন মোটামুটি 28,000 বা 30,000 কিলো চলছে, তখন গিয়ে আমার বাইকের সাইলেন্সার দিয়ে ধোঁয়া বের হওয়া শুরু করছে। আর যেটার কারণ ছিল পিস্টনের সমস্যা। তো আমাকে আনফর্চুনেটলি পিস্টনটা চেঞ্জ করতে হয়েছিল। তো পিস্টন চেঞ্জ করার পরে এখন কিন্তু বাইক মোটামুটি পিস্টন, ক্লাস প্লেট সব কিছু চেঞ্জ করার পর বাইক এখন কিন্তু আগের চেয়েও আরও খুবই ভালো চলতেছে। ব্যাপারটা এরকম। এই যে এখানে সামনে যে প্রাইভেট কারটা দেখতে পাচ্ছেন সিলভার কালারের, ডানে ইন্ডিকেটর দিয়ে রাখছে, ডানে যাবে। এখানে হালকা একটু ছোট কাটা আছে, এই কাটা দিয়ে উনি ডান দিয়ে বের হবে। রাস্তাঘাটে ভাই যে যার মতো চলতেছে আর কি আসলে। তো যাই হোক, আমাদের বাইকের ব্যাপারে আসি। ওইটা পিস্টন চেঞ্জ করার পরে মোটামুটি আমি 2000 কিলো চালাই ফেলছি। তো 2000 কিলো চলতেছে, বাইক খুবই আরামে স্মুথে চলতেছে। অনেকে মনে করে যে বাইকের ইঞ্জিন খোলা হয়েছে ওই বাইক শেষ। আর আসলে ভাই এটা একটা মেশিন, এটার আপনার ক্ষয় হতেই পারে। ক্ষয় হলে এটা আপনার ঠিক করতে হবে, এটা ঠিক করে চালাইতে হবে, এটাই স্বাভাবিক। যেমন কোটি টাকার যে গাড়িগুলি আছে সেই গাড়িগুলিরও তো বিভিন্ন সমস্যা হয়, বিভিন্ন পার্টস চেঞ্জ করতে হয়। তো আমার ওই বাইকটার চেঞ্জ করতে হয়েছে। তো খুবই লো বাজেটে আমার পিস্টন চেঞ্জ করা নিয়ে সব কিছু মিলিয়ে আমার অলমোস্ট 3,500-4,000 টাকার মতো খরচ গেছে। সব মিলে আমি ভালো একটা সার্ভিস পাইছি। তো বাইকটা আমি এখন পর্যন্ত প্রায় 31,000 প্লাস কিলো চালাচ্ছি। তো সেখান থেকে আমি বলবো যে আমার এটার পিছনে যেরকম খরচ গেছে সে অনুযায়ী এটা ভালো সার্ভিস দিছে। কিন্তু রানারের পক্ষ থেকে আমি কোনো সার্ভিস পাইনি। আমি যে সার্ভিসটা পাইছি এটা টোটাল সার্ভিসটা আমার পকেটের টাকা দিয়ে আমার নেওয়া লাগছে। রানারের সার্ভিস সেন্টার থেকে কোনো সার্ভিস আমি এরকম সাপোর্ট পাইনি, বা রানারের পার্টসগুলিও অ্যাভেলেবেল পাওয়া যায় না। আমি মূলত হিরোর যে পার্টসগুলি আছে সেই হিরোর পার্টসগুলি আমার ইউজ করতে হয়েছে। রানারের নিজস্ব পার্টস তেমন একটা পাওয়া যায় না, বিধায় আমার বাধ্য হয়ে হিরোর পার্টস ইউজ করতে হয়েছে। এদিক থেকে আমি বলবো যে যেহেতু পার্টস অ্যাভেলেবেল নাই যে বাইকের মার্কেটে, ওই বাইকটা আসলেও ভালো না। ভাগ্যিস হিরোর পার্টসগুলি এটাতে লাগে, এই জন্য হিরোর পার্টসগুলি লাগায় আমার মোটামুটি ভালো চলতেছে আলহামদুলিল্লাহ। তো আমার এখানে যতদিন যাবৎ আমি বাইক রাইড করি
আমি 2019 সাল থেকে বাইক রাইড করতেছি, করোনার আগে থেকে। তো এই পর্যন্ত 5 বছর বাইক রাইডের ক্ষেত্রে আমি 3টা বাইক ইউজ করছি। আমার প্রথম বাইকটা টিভিএস মেট্রো ছিল, দ্বিতীয় বাইকটাও টিভিএস মেট্রো ছিল। প্রথম বাইকটা যে কোনো সমস্যার কারণে, ব্যক্তিগত সমস্যার কারণে বিক্রি করে দিয়েছিলাম। তার 3-4 মাস পরে আবার একটা টিভিএস মেট্রো কিনেছিলাম, এবং সেই টিভিএস মেট্রোটা আমি প্রায় 2 বছরের মতো চালাইছি। তারপরে দীর্ঘদিন বাইক চালাই নাই। পরে আবার গিয়ে হচ্ছে রানারের এই রয়্যাল প্লাসটা নিয়েছিলাম। আমার কাছে এটা মোটামুটি 110 সিসির মধ্যে ডিস্ক ব্রেক আর ডিজিটাল মিটার সব কিছু মিলে আমার কাছে বাইকটা ভালো লেগেছিলো, এবং ব্যালেন্সও খুব কম ছিল, এর জন্য কিস্তিতে নেওয়া লাগছিল। তো ভালোও লাগছে, সুবিধাও আছে, টাকা পয়সার সমস্যা সব কিছু মিলে এই বাইকটা নিয়েছিলাম। তো বাইক হিসাবে অ্যাজ এ নন ব্র্যান্ড বাইক, চাইনিজ বাইক বলেন বা যাই বলেন, বাইক হিসাবে বাইকটা ভালো। যদি আপনি মেনটেনেন্স করে চালাতে পারেন, এটা ভালো বাইক। আমার কাছে ভালো লাগছে, কিন্তু পকেটে টাকা খরচ করা লাগছে। টাকা খরচ করে ভালোভাবে চলতেছে, কারণ একটা জিনিসের প্রতি যত আপনি খরচ করবেন, যত্ন নেবেন, সেটা ওরকম ভালো চলবে। ব্যাপারটা হচ্ছে এইটা। তো আমার এটার পিছনে টাকা খরচ করছি, এটা ভালো চলতেছে। অনেকে হয়তো বা বলবেন যে ভাই রানারের বাইক কিনা ঠকছে, এই করছে এই করছে। হ্যাঁ ভাই, আসলে রানারের বাইক কিনলে ঠকতেই হবে, কারণ যখন আপনি অফিসিয়ালি কোনো সার্ভিস ভালো মতো পাবেন না, অফিসিয়ালি তারা যে ওয়ারেন্টিটা দেবে সেই ওয়ারেন্টিটা ভালো মতো পাবেন না, তখন আপনার কাছে খারাপ লাগবেই, এটাই স্বাভাবিক। আর আমি যেহেতু অফিসিয়ালি কিছু পাইনি, সেহেতু আমি এই ব্র্যান্ডটাকে আসলেও ব্যক্তিগতভাবে অপছন্দ করি। কিন্তু এখন যেহেতু কিনে ফেলছি, নিজস্ব একটা জিনিস, নিজের টাকা খরচ হয়েছে, কিনে ফেলছি, এখন তো এটা আমার চালাইতেই হবে। তো সেই পারপাসে আমি মূলত আসলে এটার পিছনে টাকাটা ওয়েস্ট করছি। এখন টাকা ওয়েস্ট করার ফলে যেটা দেখতেছি যে আমার কি টাকাটা আসলে বিফলে গেল না, আমি টাকা আমার বিফলে যায় নাই। এই যে কয় টাকা আমি খরচ করছি, খরচ করে মোটামুটি আমি ভালো একটা সার্ভিস তার থেকে পাচ্ছি। এবং মাইলেজের দিক থেকে আসলে এটার মাইলেজ আমি মোটামুটি 40 থেকে 45 পর্যন্ত মাইলেজ পাচ্ছি। আরও বেশি এক্সপেক্ট করি, কারণ ইন্ডিয়ান যে ব্র্যান্ডের বাইকগুলি আছে, ওই ব্র্যান্ডের বাইকগুলির মাইলেজ হয়তো আরও ভালো পাওয়া যেত। 110 সিসির বাইক যেগুলি ইন্ডিয়ান ব্র্যান্ডের আছে, আপনার বাজাজের আছে, টিভিএসের আছে, হিরোর আছে, তাদের মাইলেজগুলো হয়তো আর একটু ভালো। কিন্তু আমার এটার মাইলেজটা একটু কম, কারণ এটা একটা চাইনিজ বাইক, সেই হিসাবে মাইলেজ হিসাব করলে একটু কম, তাদের থেকে একটু কম আসে। তারপরেও আমি স্যাটিসফাইড, কারণ আমার প্রতিদিন অফিস যাতায়াত বা ব্যক্তিগত কাজে যতটুকু মুভমেন্ট করা লাগে, সেই হিসাবে আমার প্রতিদিন 100 টাকার বা 120 টাকার তেলে বা 1 লিটার তেলে, যেটাই বলেন, আমার হয়ে যাচ্ছে। তার জন্য আমি মোটামুটি স্যাটিসফাইড। কিছুদিন আগেও যদি চিন্তা করেন, আমার হাতের ডান পাশে দেখেন একটা কোয়ার্টার হয়ে গেছে, আনসার ক্যাম্পের কোয়ার্টার। এখানে ছোট ছোট 4তলা 5তলা সাইজের সাদা সাদা বিল্ডিং ছিল, যে বাম পাশে যেরকম আছে এরকম। ওখানে এখানে কত বড় বড় হাই রেজ স্কাই টাচ বিল্ডিংগুলো হয়ে গেছে। মিরপুর কিন্তু আর আগের মতো নাই রে ভাই, মিরপুর অনেক আপডেট হয়ে গেছে। দেখতে দেখতে ছোটোবেলার মিরপুর কি মিরপুর হয়ে যাচ্ছে। আর বাইকের ব্যাপারে বলতে গেলে, এই বাইকটা নিয়ে আমি একটা ওয়াক অ্যারাউন্ড রিভিউ আপনাদের দিব, যেটা খুব শীঘ্রই 2-1 দিনের ভিতরেই আমি আপনাদের একটা ওয়াক অ্যারাউন্ড রিভিউ বাইকটা নিয়ে দিব। সে তখন এই যে বলতে না বলতেই সামনে একটা বোল্ট চলে আসছে। বোল্ট হচ্ছে বা বোল্ট, এটা রানারের একটা বাইক। রানারের কিন্তু আরও একটা আছে বুলেট, ওটা 100 সিসি, আর বোল্টটা হচ্ছে 165 সিসি। কিন্তু 165 সিসির বুলেট আমার পরিচিত একজন ইউজ করে। সেও আমার বাইক কেনার 2 মাস পরে কিনছিল, এখন পর্যন্ত সে ওইটাই ইউজ করতেছে। সেও ভালো মেনটেনেন্স করে বাইকটি ইউজ করতেছে। ওইটারও একটা রিভিউ আমি আপনাদের সামনে নিয়ে আসবো। কিন্তু রানারের বাইক কিনতে গেলে একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে রানারের বাইকের পিছনে আপনার কিন্তু পকেটের পয়সা খরচ করতে হবে। আপনার পকেটের পয়সা যদি খরচ করতে পারেন, ধৈর্য ধরে চালাইতে পারেন, তাহলে রানারের বাইক আপনার জন্য। নাহলে ভাই, আপনি বাজাজ অথবা টিভিএস অথবা হিরো বা হন্ডা বা সুজুকির যে কোনো একটা ব্র্যান্ডের বাইক আপনি নিতে পারেন, কিন্তু ধৈর্য কম থাকলে আপনি এই বাইকগুলো নিতে পারবেন। তো কথা বলতে বলতে কিন্তু একটা অ্যাক্সিডেন্ট এখানে হয়ে গেছে, একটা অটোরিকশার সাথে। একটা ইসের আমরা এগুলো বলি মুড়ির টিম, বা 14 নম্বরের যে গাড়িগুলি থাকে মিরপুর 1 থেকে 14 পর্যন্ত চলে, আগে গাবতলী পর্যন্ত চলতো, ওইগুলির সাথে একটা লেগে গেছে। তো আজকে যেহেতু ছুটির দিন, এই কারণে রাস্তাঘাট একটু ফাঁকা, বাইক চালায়ও আসলে মজা পাওয়া যেতেছে ফাঁকা রাস্তায়, জ্যাম তেমন একটা নাই। কিন্তু প্রচণ্ড গরম, এই গরমের ভিতরে আসলে প্রচুর পরিমাণে ডিহাইড্রেট হয়ে যায় শরীর, প্রচুর পানি পান করতে হবে সবাইকে। আর সকলের কাছে অসংখ্য ধন্যবাদ যে আমি চ্যানেলটা ওপেন করার পরে আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন অনেকেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলছেন, তাদেরকে ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে খুব তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। মিরপুর সনিতে চলে আসছি, সনি সিনেমা হলের সামনে।
1 নম্বর নিউ মার্কেটের সামনে আছি এখন। এই জায়গাটায় টুকটাক জ্যাম অল দ্য টাইম, মিরপুরে অল দ্য টাইম জ্যাম থাকে। কারণ জ্যাম থাকার মূল রিজন হচ্ছে যে এই এলাকাটা আসলে মার্কেট এবং আবাসিক এলাকার সমন্বয়ে গঠিত। যেমন একটু ভিতরে গেলে আবাসিক এলাকা এবং মেন রোডে আসলে হচ্ছে মার্কেটগুলি। এখানে সব রেস্টুরেন্ট, মার্কেট সব কিছু থাকার কারণে এখানে প্রচুর পরিমাণে রাশ থাকে অল দ্য টাইম। আর বিশেষ করে সন্ধ্যার পরে মিরপুরে মিরপুর 1 নম্বর থেকে সনি হয়ে 10 নম্বর পর্যন্ত পুরো রোডটাই কিন্তু প্রচুর রাশ যায় রোডটার উপর দিয়ে। কারণ এখানে প্রচুর পরিমাণে মানুষ থাকে, প্রচুর পরিমাণে কেনাকাটা বেচা বিক্রি ভরপুর চলে। আর মিরপুরের মানুষজন একটু খাদ্যরসিক। শুধু মিরপুরের কথা বললে ভুল হবে, অনেক দূর দূরান্ত থেকে মানুষজন এখানে এসে স্ট্রিট ফুড, ফাস্ট ফুড যেগুলি আছে এগুলি ট্রাই করেন। এর জন্যে এলাকাটা একটু জ্যাম থাকে। আর আমি এখন যাচ্ছি হচ্ছে আমার এলাকার দিকে। আমার এলাকার দিকে যেতে হলে এখন যে রাস্তাতে যাচ্ছি অনেকেই চিনেন, এটা হচ্ছে ঈদগাহ মাঠের যে সামনে দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে চিড়িয়াখানা রোড। চিড়িয়াখানা রোডের সামনে দিয়ে যাচ্ছি। তো এই জায়গায় এখন ট্রাফিক পুলিশ নাই। ট্রাফিক পুলিশ থাকলে অবশ্যই এরকম হজবরল অবস্থাটা হতো না। এই জায়গায় ট্রাফিক পুলিশ থাকে সবসময়, একজন কনস্টেবল অথবা একজন এএসআই এখানে দায়িত্বে থাকেন। আর এই রোডটাতে আসলেই আমার হচ্ছে কলেজ লাইফের কথা মনে পড়ে যায়। আর কলেজ লাইফটা আসলে সকলেরই মধুর একটা সময় থাকে, অনেক স্মৃতি থাকে। তো এই জায়গাটা দিয়ে যখন আমি ইন্টারমিডিয়েট লাইফে ছিলাম তখন এই জায়গাটা প্রচুর যাতায়াত ছিল। এই জায়গাটা আমার খুব পরিচিত একটা জায়গা। রাস্তাঘাটে বাইক চালানো একটা আসলে এখন বর্তমানে ঝামেলার একটা ব্যাপার হয়ে গেছে। কারণ যখন তখন যেদিক সেদিক দিয়ে ভ্যান, অটোরিকশা, সিএনজি চলে আসে, মানে একটা বাজে অবস্থা। আর এই রাস্তা তো বড় রাস্তা, এই জন্য এখানে তেমন একটা রিক্সার চাপ দেখা যাচ্ছে না। একটু সামনে গেলেই হয়তো বা কমার্স কলেজটা পার হইলেই প্রচুর পরিমাণে রিক্সার চাপ আপনারা দেখতে পারবেন যে আমার এলাকার ভিতরে ঢুকতে গেলে কী পরিমাণে রিক্সার চাপ থাকে। বিশেষ করে ঢাকার মধ্যে মিরপুর এবং মোহাম্মদপুরে প্রচুর পরিমাণে রিক্সা। পুরান ঢাকার রাস্তাঘাট ছোটো বিধায় ওখানে বেশি লাগে, কিন্তু এখানে রাস্তাঘাট বড়। মিরপুরের রাস্তাঘাট কিন্তু সরু না, মিরপুরের রাস্তাঘাট কিন্তু বড়। প্রতিটা রাস্তায় হচ্ছে খুব সুন্দর পরিপাটি থাকে, কিন্তু জ্যামের কারণ হচ্ছে এই রিক্সাগুলি। প্রচুর পরিমাণে রিক্সা থাকে আমার এলাকায়। এই রিক্সার কারণে মূলত এত জ্যাম হয়, নাহলে এত জ্যাম হওয়ার কথা না। তো এই যে হচ্ছে কমার্স কলেজ। এই কমার্স কলেজে জীবনে অল্প কিছু সময় এখানে কাটানো হয়েছে। আমার এক্সামের টাইমটা, শুধুমাত্র ইন্টারমিডিয়েটের এক্সামটা যখন দিয়েছিলাম ওই সময়টা এখানে কাটানো হয়েছিল। পিচিটা তাকায় আসছে আমার দিকে, একটু মানে মেবি একটু অদ্ভুত লাগছে যে এই লোকটা কীরকমভাবে হেলমেটে কী লাগায় রাখছে। আসলে অনেকেই তাকায় থাকে, যখন আমার তো আসলে অ্যাকশান ক্যাম নেই, আমি ক্যামেরা মাউন্ট লাগায় হচ্ছে মোবাইল দিয়ে ভিডিওটা করি। তো অনেকে একটু অদ্ভুতভাবে তাকায় থাকে আর কি, আসলে যে পাগল নাকি এরকম কিছু চিন্তা ভাবনা করে। কিন্তু আসলে যে বলে না, শখের কোনো নাই, ধরা বাঁধা নিয়ম নাই। তো আমার শখ, আমি মোটো ব্লগিং করবো, অনেক দিনের শখ। আমি আগেও যখন ইউটিউব চ্যানেল ছিল তখন তো রিভিউ করতাম বাইকের, তখন আমার ক্যামেরা ছিল না, তখন মোবাইল দিয়ে রিভিউ করতাম। এবং আলহামদুলিল্লাহ আপনারা আমাকে ওইটাতে অনেক সাপোর্ট করছিলেন। আমার লাখ সাবস্ক্রাইবার ছিল চ্যানেলটাতে, আপনাদের সবার দোয়া ছিল, একটা ভালো রেভিনিউ আয় হতো এখান থেকে। তো যে কোনো কারণবশত যেহেতু চ্যানেলটা হারিয়ে গেছে, এর জন্য আবার নতুন করে শুরু করছি মোটো ব্লগিং দিয়ে, সাথে বাইক রিভিউ, ডেইলি ব্লগিং, ট্যুর ব্লগিং সব কিছু ইনশাল্লাহ এটাতে আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা অবশ্যই অবসর সময় আমার চ্যানেলের ভিডিওগুলি দেখবেন, আমাকে সাপোর্ট করবেন এবং আপনাদের ভরপুর ভালোবাসা দিবেন। যদি ছোটো ভাই হিসাবে কোনো ভুল ত্রুটি থেকে থাকে, কোনো কিছু সংশোধন করার থাকে, সেটা অবশ্যই আমাকে হচ্ছে আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন, বা ব্যক্তিগতভাবে যারা আমাকে চিনেন তারা আমাকে সামনাসামনি এসে বলবেন, সাজেশন দিবেন, যেন আমি সুন্দর মতো করে আমার চ্যানেলটাকে আগায় নিয়ে যেতে পারি। এর জন্য আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থনা করছি। তো এখন এই রাস্তাটা হচ্ছে রিসেন্টলি কাজ করছে, রিসেন্টলি বলতে রোজার ঈদের সময় কাজ চলতেছিল। তো রোজার ঈদ পার হয়ে গেছে, তারপরে তাদের কাজ করা শেষ হয় নাই। আর আমাদের এই আবাসিক এলাকাটার ভিতরে একটু গাছপালা আছে, ঠান্ডা নিরিবিলি পরিবেশ, কিন্তু এই যে রাস্তাঘাট একটু এলোমেলো অবস্থা হয়ে গেছে রাস্তাঘাট কাটার কারণে। বা ওয়াসার কাজ চলে, কদিন পর গ্যাসের কাজ চলে, বিভিন্ন এক এক সময় এক একজনের কাজের শেষ নেই, কাজ চলতেই থাকে। প্রচুর কাজ হয় আমার এলাকায়, কিন্তু কাজ ফিনিশিং দিতে একটু সময় নেয়। কেন নেয় আসলে জানি না, আগেও নিত, এখন সরকার চেঞ্জ হয়েছে এখনও নেয়।
তো মূলত সরকারের সমস্যা না, সমস্যা হচ্ছে যারা ঠিকাদার তাদের সমস্যা। ঠিকাদাররা এগুলো নিয়ে একটু ঝামেলা করে টাকা পয়সা নিয়ে মেবি। তো অলমোস্ট চলে আসছি এলাকায়, এখন আছি বিউবিটির আশেপাশে। বিউবিটির কোনো ভাই বন্ধুরা যদি দেখে থাকেন অবশ্যই কমেন্টসে হাই জানিয়ে যাবেন। মুহূর্তে বিউবিটির সামনে দিয়ে ক্রস করতেছি, এরা রাস্তার মধ্যে ক্রিকেট খেলতেছে। যাক, বলটা ঘুরে ফিরে চাকার নিচেই পড়ছে। যাক, বলটা সরা দিলাম পা দিয়ে। এখন আবার এগিয়ে যাই। এই অটো রিক্সাওয়ালাদের মানে বসার ভঙ্গি, এক ঠ্যাং উপরে তুইলা দিয়ে মানে রাজার হালে, মনে যে ঘরে রাজ সিংহাসনের মধ্যে বসে আছে, পায়ের উপর পা তুলে দিয়ে আর অটো চালায়। তো এদের তো ব্রেকিং ঠিক নাই। এদের যে ব্রেকিংয়ের অবস্থা, এই ব্রেকিংয়ে আসলে অ্যাক্সিডেন্ট হওয়াটাই স্বাভাবিক। প্রচুর অ্যাক্সিডেন্ট হয় প্রতিনিয়ত। রাস্তায় বেরোলে প্রতিদিন 2-3টা করে অ্যাক্সিডেন্ট চোখের সামনে পড়বেই। প্রচুর অ্যাক্সিডেন্ট হয় অটোগুলোতে। আমি বলছিলাম না, একটু সামনে গেলে আমার এলাকা দেখতে পারবেন কী পরিমাণে আসলে গাড়ির রিক্সার চাপ থাকে। এই রোডটা হচ্ছে আপনার কোনো ডিভাইডার দেওয়া নাই, আপ ডাউন এক রোড দিয়ে করে। তো প্রচুর পরিমাণে রিক্সার চাপ থাকে। ওই যে বললাম আজকে ছুটির দিন বিধায় একটু চাপটা কম আছে। ছুটির দিন যদি না থাকে ওদিন তো যে কী চাপ থাকে। তার উপরে যে বিউবিটির সামনে এখন আসছি, বিউবিটি যখন ছুটি হয় বা স্টুডেন্টরা যখন আসে তখন যে কী পরিমাণে জ্যামটা এই জায়গায় লাগে, মাথা নষ্ট করার জ্যাম লাগে। এই জায়গাটা আসলে পার হইতে খুব বিরক্তিকর লাগে তখন। আর এই এলাকায় বাইক চালাইতে খুব সাবধানে, চোখ কান খোলা রাখি, কখন যে কে কোন দিক দিয়ে বইটা দেয় আল্লাহ মাফ করুক। মানুষজন পার হয়, ওই যে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, ওরকম অবস্থা কবিতার মতো। সবাই খুব ব্যস্ত, তাড়াহুড়া নিয়ে পার হয়ে যায়। জন্য আমি এই রাস্তায় আসলে একটু ধীরে সুস্থে রাইড করার চেষ্টা করি, যে না একটু আস্তে ধীরে যাই, তাড়াহুড়ার কিছু নাই, আগে বাঁচি তারপর অন্য কিছু দেখি। ব্যাপারটা হচ্ছে এরকম কিছু। তো যাই হোক, অলরেডি চলে আসছি এলাকায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।